একজন সফল চেয়ারম্যান হিসেবে দাবি যে বললেন আপনি, এই দাবিটা কে করে? না, যে কয়জন আছে যারা আমার অন্ধভক্ত বা আমাকে একটু ভালো জানে তারা করে। আমি যদি সফলই হতাম তাহলে তিনউদ্দিনের সরকার তো আমাকে বদলি করতো না। কিন্তু আপনার সময় 17% ট্যাক্স জিডিপি রেশিও দেখিয়েছেন। আমি সেটা চেষ্টা করেছি। এনবিআর এর যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে বেশি। আমি 36,000 কোটি টাকার বাজেট থেকে 43,850 কোটি নিয়েছিলাম 7 গ্রোথে, কিন্তু আদায় হয়েছে 47,000 কোটি। তাহলে সফলে যদি হইতাম তাহলে তো সরকার রাখতো। হ্যাঁ, রাখে নাই তো, তিনউদ্দিনের সরকার রাখে নাই। এবং সে সফলতার পিছনে ফখরুদ্দিন সাহেব নিজে রাত্রের 11টায় আমাকে টেলিফোন করেছেন একবার, বলে যে বদিউর রহমান আমি বলি কি, আমরা বলি কি, আপনি বলেন কি? আমি বললাম স্যার রাজস্ব লাগবে না। বলে যে কতভাবে? 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। ফখরুদ্দিন সাহেব ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, মির্জা আজিজ সাহেবও যখন সেক্রেটারি পরে চলে যায় ওইসব ছিলেন। 5000 কোটি তাদের কাছে কোনো কোটি না। দে আর নন পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু কথা বলছে ওই রকম। মানে কারণটা কি? কারণ হইল আমি যে হাউস টু হাউস একটা সার্ভে করার স্কিম নিয়েছিলাম, যে টাকা তো আসে ঘরে ঘরে, আমার কাছে টিম করে আমি দেখব ওপেন, ওরা তারা চায় নাই। অতএব সফল কিনা সেটা বলা মুশকিল, তবে চেষ্টা করেছিলাম। এনবিআরকে মানুষের কাছে চিনিয়েছি। এখন যেটা বললেন আপনি এনবিআরের এইবার যে আন্দোলন, এবং ইতিহাসে এরকমের নজিরবিহীন আন্দোলন, নজিরবিহীন না, আমি নজিরবিহীনভাবে লজ্জিত। এনবিআরের সাবেক চেয়ারম্যান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা এই সংস্কার পরিষদ নাম দিয়ে টোটাল শাটডাউন করেছে। টোটাল শাটডাউন, কমপ্লিট শাটডাউন করেছে। এটা আমি কখনো পছন্দ করি না, করিও নাই। আমার এখন মনে পড়তেছে, আমি যখন অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছিলাম তখন আমার সুপারভাইজার ছিলেন ডক্টর অ্যালান পিসমেন্ট। ডক্টর অ্যালান পিসমেন্ট, এটা 1988 সালের কথা, কার্টিন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তো ওরা স্ট্রাইক করেছে শিক্ষকরা। হ্যাঁ, সেখানে তো প্রফেসর হওয়ার বড় জিনিস, ডক্টর লেখে না। কারণ ডক্টর আমাদের দেশে যেরকম গরু ছাগলে ভরে গেছে, সব গরু ছাগলে এত নাই বোধহয় ডক্টর যা হয়েছে সেগুলো হয়। তো আমি একদিন অ্যালানকে জিজ্ঞেস করলাম, অ্যালান তোমরা তো স্ট্রাইকে, তাহলে আমার পরীক্ষা নিচ্ছ কেন, আমার অ্যাসাইনমেন্ট দেখতেছো কেন? আই ওয়াজ স্টোনিশড। বললো যে স্ট্রাইক করতেছি তো আমাদের দাবি দেওয়ার জন্য সরকারের সাথে, ম্যানেজমেন্টের সাথে, নট উইথ মাই টিচিং, নট উইথ মাই স্টুডেন্টস। আমার স্ট্রাইক করব, তাতে যদি আমার ছাত্রের লেখাপড়া বন্ধ হয়, অ্যাসাইনমেন্ট বন্ধ হয়, তাহলে বছরের প্রথমে যে আমি একাডেমিক ক্যালেন্ডার দিয়েছি সেটার কি হবে? কারণ একদিন অ্যাসাইনমেন্ট দেরিতে দিলে 5% মার্কস কমে যায়। তো আমি সেটার পরে এইবারে যে কমপ্লিট শাটডাউন দেখলাম, এটার পেছনে আমি প্রথমে তো নিজের লজ্জিত প্রকাশ করতেছি। দ্বিতীয় আরেকটা লজ্জার বিষয় হয়ে গেল, এতগুলো জ্ঞানী বিসিএস ক্যাডারের অফিসার সরকার ছিল, তারা এটা সমাধান করতে পারে নাই। করলো কে? ব্যবসায়ীরা। তাহলে কি ব্যবসায়ীরা মোর পাওয়ারফুল দেন দ্য গভর্নমেন্ট? নাকি নেগোসিয়েটর হিসেবে? নাকি ব্যথাটা আসলে ব্যবসায়ীদের? হ্যাঁ, ব্যথাটা তো ব্যবসায়ীদের। হ্যাঁ, ব্যথা তো হবে। তাহলে তারা দুই পক্ষে যাই করলো, তাহলে গোটা এই সরকার কি করলো? সরকারটাকে তো এমনি আমি বলি দুর্বল সরকার। এবং আমি দুর্বল বলতে যাইয়া গত এক অনুষ্ঠানে বলছিলামও যে আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি শিখলাম, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তখন আমরা ওই যে উইকটাকে উইকে আর উইকেস্ট, তো এটাকে মজবুত করার জন্য দ্য মোস্ট উইকেস্ট, আরও মজবুত করার জন্য দ্য মোস্টেস্ট উইকেস্ট, আরও মজবুত করার জন্য সুপারলেটিভ দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট। ইউনুসের গভর্নমেন্টটা হইল দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট। সে যাতে, কারণ কত সুপারলেটিভ, একটা মোস্ট, তারপরে মোস্টেস্ট, তারপরে উইকেস্ট, তারপরে উইকেস্টেস্ট। তো এই সরকার এখন যে হার্ড হইল, প্রথম কেন হইল না? সরকারি কর্মকর্তা কর্মচারীরা দিল বটির নিচের মাছ, দেশ অচল করে দেবে, ব্যবসা অচল করে দেবে, সরকার বসে আছে। সরকার তো একটা ঘোষণা দিয়েছিল আগে যে জুলাইয়ের মধ্যে আমরা অধ্যাদেশ সেটা আবার রিভিউ করবো, জুলাই 22 তারিখের মধ্যে। হ্যাঁ, তাহলে দুইটা লজ্জার জিনিসগুলো এখন বললেন যেটা হচ্ছে ঠিক আছে, আপাতত যেটা থামছে বলতেছেন, সেটা থামার কিছু কারণও আছে। কারণ ইনডাইরেক্টলি কিছু কাজ আছে। সরকার যদি শক্তভাবে কিছু দুর্নীতিবাজ ধরতে পারে, তাহলে আরো একটু ভালো কাজ হবে। 6 জন কর্মকর্তার বিরুদ্ধে দুদক অনুসন্ধানে নেমেছে, যদিও অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করার পরে উনি বলেছে এটা আমার বিভাগ না।
আর দুর্নীতি দমন তো আলাদা, সেটা ডক্টর মোমেন দেখতেছে এখন। ঠিক আছে, আমি বলি যে এনবিআর এর যদি আরো কিছু দুর্নীতিবাদের জন্য যদি তথ্য থাকে ধরুক না, দরকার হলে এনবিআর চেয়ারম্যান হিসেবে বদিউর রহমানকেও তলব করুক, সাবেক চেয়ারম্যান হিসেবে করুক, অসুবিধার তো কিছু না। সাবেক চেয়ারম্যান নজির, এই যে আমার পরে যে একজন তো এখন কি কারাগারে আছে, হ্যাঁ কোনো কারণে সুনির্দিষ্ট কারণে, ওর যখন ঘটনা ঘটলো তখন বন্ধু বান্ধবরা টেলিফোন করে বলতেছে নাম এটা বোধহয় ভুলই হয়েছে, বদিউর রহমান জায়গায় নজিবুর রহমান হয়ে গেছে। আমি বাবা যাবো, অসুবিধা তো অসুবিধা। গভর্নমেন্ট শক্ত হওয়া দরকার, কিন্তু ওই যে দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট হইয়া যদি এটা করে, হাউ কাম গভর্নমেন্টের অফিসার কেমনে টোটাল রেভিনিউ শাটডাউন করে দেয়, আন্দোলন অন্যভাবে করা যায়। টার্গেট ফুলফিল হয় না। এই জন্য অর্থ মন্ত্রণালয়, আমি যখন বাজেটের সময় কথা বললাম যে এত যে দিচ্ছেন কিভাবে, তখন মির্জা আজিজ বলল যে তোমার এতর মধ্যে তো ইনফ্লেশনে এত চলে যাবে, আর নিজের কতটুক অ্যাচিভেবল রিয়ালিস্টিক সিচুয়েশনে সেটা কেউ যায় না। আরও বাড়াও, যেমন এই বছর বাড়ায় না, এই বছর আগটাই রেখে দিছে, তারপরে হচ্ছে না, ওইটা রিয়ালিস্টিক হয় না। 2 নম্বর জিনিস আসেন টার্গেট ফুলফিল করে না, এই জন্য ট্যাক্স ডাইভের জন্য দ্য ম্যান ইন দ্য চেয়ার, এনবিআর চেয়ারম্যান, হ্যাঁ, দ্য পারসন ম্যাটার্স। উনি চান কি চান না, তাহলে তো পুরো দায় এনবিআর এর চেয়ারম্যানেরই। 1 নাম্বার সেটা আসে। দ্বিতীয়টা হইলো উনি আবার কার ক্ষমতায় চলেন, সরকারের যদি ইশারা ভিন্ন থাকে, গভর্নমেন্ট যদি না চায়, ওই যে বললেন না আপনার বেলা ইশারা, এই যে ফখরুদ্দিন বলল 5,000 কোটি কত পাবেন, তাহলে আপনি পাবেন না, টাকা আছে, আনতে পারতে হবে। এনবিআর এর চেয়ারম্যান যদি ডেইলি বেসিসে চাকরি করে যে আমি পরের দিন করব না, আমার যে যে টার্গেট আছে ফুলফিল তারে পাবে। আরেকটা হইলো কিছু ছাড় দেয় গভর্নমেন্ট, ট্যাক্স হলিডে থেকে শুরু করি, এটা ওইটা ওগারা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, সঞ্চয়পত্রে যদি টাকা বিনিয়োগ করেন তাহলে আবার একটা কিন্তু করে কি 30শে জুনের মধ্যে বিনিয়োগ করে 1লা জুলাই ওইটা ভাঙা ফেলেছে, আপনি ধরছেন না তো, অথচ ট্যাক্স রিবেট নিচ্ছে। নাথিং শুড বি ফ্রি, কোনোটা কনসেশনাল হওয়ার দরকার নাই, ড্রাইভ দিতে হবে, টাকা আছে। সরকার যদি বলে, সরকারের চাইতে বড় মাস্তান কেউ নেই, যে যদি সরকার অর্ডার দেয়, তাহলে সরকার যদি বলে যে যার কাছে যেটুকু পাওনা আছে আনো, তাহলে দেখবেন যে প্রচুর ট্যাক্স হবে।